নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো, বেশ কয়েক মাস ধরে সে নিয়ে শিক্ষক মহলে, স্পেশালি শিক্ষক মহলে এবং গ্রান্ট ইন এইড কর্মীদের মধ্যে একটা উৎকণ্ঠা, একটা উদ্বেগের পরিস্থিতি কিন্তু চলছে। যে ডিএ এক এক করে সকল সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে, মানে পিএফ অ্যাকাউন্টে ঢুকছে, পেনশনারদের যারা সরকারি কর্মী তাদের পেনশনের অ্যাকাউন্টে ঢুকছে, অথচ কোনো স্কুল শিক্ষক, পঞ্চায়েত কর্মী বা অন্যান্য গ্র্যান্ট ইন এইড কর্মী যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত, মানে আজ 11ই অগাস্ট 2026 সাল, আজকের তারিখ পর্যন্ত ঢোকেনি। কিন্তু কেন ঢুকছে না? সুপ্রিম কোর্টের অলরেডি রায় হয়ে গেছে। তাহলে সুপ্রিম কোর্টের রায় যেখানে হয়ে গেছে, এক শ্রেণীর সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকে গেছে, পিএফ অ্যাকাউন্টে ঢুকে গেছে, কিন্তু গ্র্যান্ট ইন এইডের কেন ঢুকছে না? এই বিষয়ে যাওয়ার আগে একটা টুইট দেখাবো, বর্তমানে যেটা এক্স হ্যান্ডেল। কার? আপনারা দেখুন, ডক্টর সুকান্ত মজুমদার। তিনি টুইট করছেন 17ই মার্চ 2026। 17ই মার্চ, খুব বেশি দিন আগের কথা না, 3-4 মাস আগের কথা। Government employees in West Bengal are once again being deceived. On 13th March 2026, a memorandum was issued by State Finance Department. It states that the issue of pending DA or DR for employees and pensioners of grant-in-aid institutions is under consideration. দিয়ে তিনি সমস্ত অর্ডারের যে গ্র্যান্ট-ইন-এইডদের যে অর্ডারটা তখন ফিনান্স থেকে আউট হয়েছিল সেটা নিয়ে ক্লারিফিকেশন দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে ভারতীয় জনতা পার্টি যখন আসবে গভর্নমেন্টে, তখনও কিন্তু সরকার আসেনি, সরকার পরিবর্তন হয়নি, তখন এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে, সেন্ট্রাল হারে ডিএ দেওয়া হবে, দেখতে পাচ্ছেন পরিষ্কার, এবং ফুল বেনিফিটস অফ 7th পে কমিশন, যেটা নিয়ে চর্চা চলছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা তিনি মনে করিয়ে দিয়েছেন, দিস ইজ নট অ্যাবাউট চ্যারিটি, ইট ইজ অ্যাবাউট রাইটস। অধিকারের কথাটা তিনি মনে করিয়ে দিয়েছেন এক্স্যাক্টলি। আর সেই অধিকারের জায়গা থেকেই কিন্তু এত কথা, এত চর্চা, এত বিশ্লেষণ। তাহলে এবার আসি মূল বিষয়ে। সুপ্রিম কোর্টের রায় হলো, সুপ্রিম কোর্টের রায়ের পরে কেন হচ্ছে না, এই বিষয়টা যখন মাথায় এলো তখন আমি একটু রায়টা ভালোভাবে পড়ার চেষ্টা করলাম, বিশ্লেষণ করার চেষ্টা করলাম। 124 পাতার একটা রায়, তাতে একটা জায়গা কিন্তু সবার অলক্ষ্যে চলে যাচ্ছে, মানে কেউ বিষয়টা সামনে আনছে না এখনো পর্যন্ত, আমি কাউকে দেখিনি আনতে। সেই বিষয়টা পড়ে কিন্তু চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা, যে কেন শিক্ষক শিক্ষিকারা, গ্র্যান্ট-ইন-এইড কর্মীরা সরাসরি এই রায়ের ফলে তাদের এরিয়ার ডিএটা পাচ্ছেন না। সুপ্রিম কোর্টের যে রায় 5ই ফেব্রুয়ারি 2026 সালের যে 124 পাতার রায়টা বেরোলো, মামলাটা করেছিল কারা আপনারা জানেন, যে একটি কর্মচারী সংগঠন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এবং তারা কাদের বিরুদ্ধে? না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিরুদ্ধে। সেখানে বলা হচ্ছে 2008 সাল থেকে 2019 পর্যন্ত সকলকে এরিয়ার ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়ে পরিষ্কার রায় রয়েছে সেখানে। এখন প্রশ্ন হচ্ছে, রায়ের সেই জায়গাটা যেটা নিয়ে আমি কথা বলছি, এই রায়ের ঠিক 17 নম্বর পাতা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে একটা ক্ল্যারিফিকেটরি মেমোরেন্ডাম 1691F 23শে ফেব্রুয়ারি 2009 সালের, সেখানে পরিষ্কার বলা রয়েছে যে পে কমিশনের বিবেচনার জন্য 4টি ক্যাটাগরির কর্মীর কথা। এটা 5th পে কমিশন যে রেকমেন্ডেশন করা হয়েছিল, সেখানে 4টে কর্মচারীর মানে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। প্রথমে রাখা হয়েছিল সরাসরি রাজ্য সরকারি কর্মচারী। দেখুন, এতে রয়েছে এমপ্লয়িজ আন্ডার দ্য রুল মেকিং কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বিতে রয়েছে টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট স্পন্সার্ড এইডেড। 1 নম্বরে রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশন, 2 নম্বরে ট্রেনিং ইনস্টিটিউশন অফ প্রাইমারি টিচার্স,
নাম্বার 3-তে রয়েছে লাইব্রেরিজ, নাম্বার 4 পলিটেকনিক্স, জুনিয়র নন টিচিং, গভর্নমেন্ট এডেড কলেজ, মিউনিসিপ্যালিটিস এটসেট্রা। মানে টোটাল গ্র্যান্টিন এড কর্মীদের কথা। তাহলে এই যে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হলো, তাহলে তো আমাদের পাওয়া উচিত, কেন পাচ্ছি না? ঠিক তার পরেই 18 নম্বর পাতায় দেখুন স্পষ্ট করে লেখা রয়েছে, আফটার ডিউ কনসিডারেশন of the recommendations of the Commission, the Governor has been pleased to make the decisions set out in the following paragraphs in respect to the employees under category 1A. 1A তে কারা ছিল? 1A তে ছিল সরাসরি গভর্নমেন্ট এমপ্লয়ি। তাহলে গভর্নর সরাসরি বলছে পে কমিশনের বেনিফিট পাবে সরাসরি গভর্নমেন্ট এমপ্লয়িরা। দেখুন 4টে ক্যাটাগরিতে রেকমেন্ড করছে, কিন্তু গভর্নর কিন্তু বলছে, মানে অ্যাপ্রুভাল যখন হচ্ছে রোপার 2009-এর, সেখানে বলছে 1A সেই বেনিফিটটা পাচ্ছে। তাহলে এখানে একটা কিন্তু প্রশ্ন উঠছে, আচ্ছা 1A তে তো সরাসরি গভর্নমেন্ট এমপ্লয়িরা পাচ্ছে, তাহলে তো আমরা তো এতদিন যারা গ্র্যান্টিন এড কর্মী, শিক্ষক, পৌরসভা কর্মী, পঞ্চায়েত কর্মী, তারাও তো ডিএ পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ সেই সময় থেকে একটা মিরর গভর্নমেন্ট নোটিফিকেশন জারি হতো। মানে ধরুন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা সরকারি নির্দেশিকা, তার ঠিক 2-3 দিনের মধ্যেই একটা এডুকেশন ডিপার্টমেন্ট বা যে সমস্ত অটোনোমাস বডিগুলো রয়েছে গ্র্যান্টিন এড কর্মীদের জন্য আলাদা একটা মিরর মেমোরান্ডাম বা নোটিফিকেশন বেরোতো। সেই অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এতদিন গ্র্যান্টিন এড কর্মীরা পেয়ে এসেছেন সে সমস্ত পে কমিশনের বেনিফিট এবং ডিএ। আপনারা দেখুন যে ফিনান্সের যে নোটিফিকেশনটা জারি হয়েছিল 2009 সালে, সেইটার মাধ্যমে কিন্তু গ্র্যান্টিন এড কর্মীরা পাচ্ছে না। তার বদলে যেটা নিজস্ব দপ্তর, গ্র্যান্টিন এডের নিজস্ব দপ্তর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে মেমোরেন্ডাম নাম্বার 46 SEB, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 27/2/2009 জারি হয়েছিল। রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস 2009 ফর ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড এমপ্লয়িজ, এবং সেটা ঠিক একই রকমভাবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু বেরিয়েছিল। তাহলে আমরা সেই পে কমিশনের এফেক্ট কিন্তু সরাসরি ফিনান্স ডিপার্টমেন্টের যে অর্ডার সেটার বেসিসে পাচ্ছি না, আমরা পাচ্ছি আমাদের এডুকেশন দপ্তরের ডিপার্টমেন্টের যে মিরর একটা প্যারালাল যে গভর্নমেন্ট অর্ডার সেটার বেসিসে। সেটা যদিও সেই মূল যে ফিনান্সের অর্ডার সেটাকেই রেফার করে দেওয়া হয়েছিল, কিন্তু এইভাবেই এতদিন ধরে আমরা পেয়ে আসছি। এবার হচ্ছে আসল বিষয়, যে মামলাটা সুপ্রিম কোর্টে হয় সেটা কোন অর্ডারের পরিপ্রেক্ষিতে হয়? সেটা ফিনান্সের অর্ডার 2009-এর রোপার, সেটাকে কেন্দ্র করে সেটাকে চ্যালেঞ্জ করা হয়। কারণ সরকার এআইসিপিআই অনুযায়ী ডিএটা দিচ্ছিলেন না, সেটার বিরোধিতা করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মামলাটা করেন। সেটা কিন্তু সেই প্যারালাল অন্যান্য যে মেমোরান্ডাম, যে অন্যান্য দপ্তরগুলো, গ্র্যান্টিন এডের দপ্তরগুলো যে অর্ডার জারি করতো সেটার বেসিসে কিন্তু মামলা হয়নি। মামলা হয়েছে 2009 ফিনান্সের অর্ডারের এগেনস্টে, অরিজিনাল যে অর্ডারটা। এবার দেখুন রায়ের যে কপি, তার 74 পাতায় 23 ফেব্রুয়ারি 2009-এর যে মেমোরান্ডাম, ফার্স্ট মেমোরান্ডাম, আর্টিকেল 309-এর অধীনে সেটাকে বৈধ বলে স্বীকৃতি দিচ্ছে সুপ্রিম কোর্ট। কি বলছে? ইট ইজ নট ইন ডাউট দ্যাট ফার্স্ট মেমোরান্ডাম ডেটেড 23 February 2009 ওয়াজ ইস্যুড আন্ডার আর্টিকেল 309 অফ দ্য কনস্টিটিউশন। মানে তিনি বৈধতা দিচ্ছেন 309-এর সংবিধানের ধারা 309, যেখানে সরকারি চাকরির বিভিন্ন শর্তাবলীর কথা উল্লেখ করা হয়, সেই ধারা অনুযায়ী তিনি মান্যতা দিচ্ছেন সেই মেমোরান্ডামের। ঠিক এর পরেই দেখুন 76 পাতায় ডিসেম্বরের পর থেকে ডিএর হার যে পরিবর্তন হয়েছিল সেটা আর্টিকেল 162-এর অধীনে মিসইউজ অফ পাওয়ার বলছে সুপ্রিম কোর্ট, এবং সেই পাওয়ারে
সেই 162 আর্টিকেল 162 অনুযায়ী সুপ্রিম কোর্ট 2009 সালের ডিসেম্বরের পরবর্তী যে সমস্ত অর্ডারগুলো জারি হয়েছিল সেগুলোকে কিন্তু অবৈধ হিসেবে ঘোষণা করে। কিন্তু রোপা রুলস যেটা, যে অরিজিনাল মেমোরান্ডাম, সেটাকে কিন্তু ইনট্যাক্ট রাখে, সেটাকে কিন্তু অবৈধ বলে না। দেখুন কি বলছে এখানে 76 পাতায়, সাবসিকুয়েন্ট মেমোরান্ডা আর হেয়ার বাই হেল্ড to have been issued in an improper exercise of power. Despite this improper exercise of power, the ROPA rules will remain unaffected. মানে ROPA রুলসটা আনএফেক্টেড থাকছে, কিন্তু বিষয়টা ইমপ্রপার এক্সারসাইজ অফ পাওয়ার বলছে। মানে একটা ক্ষমতার মানে ত্রুটিপূর্ণভাবে ক্ষমতাটা প্রয়োগ করা হয়েছে, সেই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট বলছে। আর একটা বিষয়, এই যে মামলাটা হয়েছিল, এই মামলায় কোনোভাবেই শুরু থেকে কিন্তু কোনো গ্রান্টিন এড কর্মচারী সংগঠন মামলার অংশীদার ছিলেন না, কোনোভাবেই কিন্তু ছিলেন না। এটা একটা বিষয়। তাই স্বাভাবিকভাবে গ্রান্টিন এডদের নিয়ে কথা বলার মতো কিন্তু কক্ষে, সুপ্রিম কোর্টের কক্ষে বিচারপতির সামনে কিন্তু কার্যত কেউ ছিলেন না গ্রান্টিন এডদের হয়ে কথা বলার মতো। কারণ মামলাটা করেছেন তো সরকারি কর্মচারী সংগঠন, যারা সরাসরি সরকারি কর্মচারী, তারা সরাসরি সরকারি কর্মচারী কেন বলছি সেটা সপক্ষে দেখুন। এবার রায়ের 121 পাতা দেখুন, 121 পাতায় যেখানে ডিরেকশনস অ্যান্ড কনক্লুশন বলা হচ্ছে, মানে চূড়ান্ত রায়ের জায়গাটা, টু রিসিভ ডিয়ারনেস অ্যালাউয়েন্স ইজ আ লিগালি এনফোর্সেবল রাইট দ্যাট হ্যাজ অ্যাকিউর্ড ইন ফেভার অফ রেসপন্ডেন্টস এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। প্যারা 59.2, তার ঠিক পরে 59.4 প্যারাটা দেখুন, দ্য এমপ্লয়িজ অফ দ্য অ্যাপেলেন্ট স্টেট শ্যাল বি এন্টাইটেলড টু রিলিজ অফ এরিয়ার্স ইন অ্যাকর্ডেন্স উইথ দিস জাজমেন্ট ফর দ্য টাইম 2008 to 2019। তাহলে দেখুন প্রত্যেকটা জায়গায়, মানে সেই গোটা রায়টা যদি খুব ভালোভাবে দেখা হয় দেখতে পাবেন আপনারা 124 পাতার রায়ে প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে রেসপন্ডেন্টস এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কোথাও বলা হয়েছে এমপ্লয়িজ অফ দ্য অ্যাপলেন্ট স্টেট, এই ধরনের শব্দবন্ধ কিন্তু ব্যবহার হয়েছে। কোথাও কিন্তু একটা জায়গাতেও কিন্তু এই গ্র্যান্টিন এড কথাটা ব্যবহার করা হয়নি, এবং স্পন্সার্ড ইনস্টিটিউশন, এডেড স্কুল, কলেজ, এই বিষয়গুলোর কথা কিন্তু উল্লেখ করা হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি কি বললেন, তিনি একটা কমিটি তৈরি করলেন, মালহোত্রা কমিটি। তারা কিভাবে সেই ডিএটা দেবেন তার একটা গাইডলাইন করবার জন্য তারা ঠিক করলেন যে 4টে কিস্তিতে এই ডিএ বা ডিআর দেওয়া হবে কর্মীদের। স্বাভাবিকভাবে যেখানে রায়ের মধ্যে সরাসরি সরকারি কর্মীর উল্লেখ রয়েছে, কোনো গ্র্যান্টিনেড কর্মীর উল্লেখ নেই, সেই মালহোত্রা কমিটির রিপোর্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায়, আপনারা দেখুন প্রথম পেজটাও দেখা যাচ্ছে, সেকেন্ড পেজও দেখা যাচ্ছে, শুধুমাত্র সরাসরি সরকারি কর্মীর কথা কিন্তু এখানে বলা রয়েছে। দেখুন এখানে ক্যাটেগরিক্যালি দেওয়া রয়েছে। 22শে জুলাই যে লাস্ট ইন্টারিম রিপোর্টটা দিল মালহোত্রা কমিটি সুপ্রিম কোর্টে, সেখানে যে ডিসবার্সমেন্টের যে তালিকা, সেখানে কিন্তু সার্ভিং গ্রুপস এ বি সি, তারপরে সার্ভিং গ্রুপ ডি, বিভিন্ন রিটায়ার্ড এমপ্লয়ি, পেনশনার, ফ্যামিলি পেনশনার, সমস্ত জায়গায় শুধুমাত্র সরাসরি সরকারি কর্মীদের উল্লেখ রয়েছে। এখানে কিন্তু কোথাও গ্র্যান্টিন এড প্রতিষ্ঠানের উল্লেখ নেই। তাহলে আশার আলো কি একদমই নেই? আমি বলবো অবশ্যই আছে। 13ই মার্চ 2026 যেটা দিয়ে শুরু করেছিলাম, এবং ডক্টর সুকান্ত মজুমদারের যে এক্স হ্যান্ডেলে পোস্টটা দিয়ে আমি শুরু করেছিলাম, সেখানেও তিনি এই গভর্নমেন্ট অর্ডারটাই পোস্ট করেছিলেন, যেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছিল, সরাসরি সরকারি দপ্তর থেকে, নবান্ন থেকে জারি হয়েছিল। দেখুন সেটা মেমোরান্ডাম নাম্বার 998 FP2 ডেটেড 13th March 2026। এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে দ্য ম্যাটার অফ রিলিজ অফ এরিয়ার্স অফ ডিয়ারনেস অ্যালাউয়েন্স, ডিয়ারনেস রিলিফ টু দ্য এমপ্লয়িজ পেনশনার্স অফ গ্র্যান্টিন এড ইনস্টিটিউশনস লাইক টিচিং, নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস, এমপ্লয়িজ অফ স্ট্যাটুটারি বডিজ বলে সম্পূর্ণ বিষয়টা বলা রয়েছে। ফর
period from April 2008 to December 2009 has been under consideration. বিবেচনাধীন, সরকারের বিবেচনাধীন, এটা কিন্তু পরিষ্কার সরকারি অর্ডারে লেখা রয়েছে। তাহলে এখানে এই অর্ডার অনুযায়ী সরকার কিন্তু তার দায়বদ্ধতার জায়গাটা স্বীকার করে নিয়েছে যে আমরা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বাধ্য নই এই গ্র্যান্টিন এড কর্মীদের দিতে, কিন্তু আমরা দায়বদ্ধ বা আমরা ইচ্ছুক। এটা বিগত সরকার কিন্তু জারি করেছে। এখন আপনারা বলতে পারেন যে তাহলে বর্তমান সরকার কি করছে? কিছুদিন আগেই আমি একটা ভিডিও এনেছিলাম যে একটা কমপ্লায়েন্স রিপোর্ট বর্তমান সরকার সুপ্রিম কোর্টে দিয়েছে, যে স্ট্যাটাস রিপোর্ট। সেখানে একদম লাস্ট কলামে কিন্তু উল্লেখ রয়েছে যে বর্তমান সরকারও সমস্ত গ্র্যান্টিন এড কর্মী, মানে শিক্ষক, শিক্ষিকা, পৌরসভা, পঞ্চায়েত, এই ধরনের যত রকম অনুদানপ্রাপ্ত বা গ্র্যান্টিন এড কর্মী রয়েছেন, তাদের সকলকে এই এরিয়ার ডিএ দিতে ইচ্ছুক। তাহলে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে বর্তমানে সরকারের সেই সুপ্রিম কোর্টের আইনি একটা দায়বদ্ধতা, মানে সুপ্রিম কোর্টের চাপ রয়েছে যে গ্র্যান্টিনয়েডদের দিতেই হবে, সেটা কিন্তু সরাসরি নয়। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে মূল যে মামলাটা, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যে মামলাকারী সংগঠন, তাদের যে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলেছিলেন যে একটা পৃথক মামলার প্রসঙ্গ, যে আর্টিকেল 14 অনুযায়ী সমতার বিষয়ে, ইকুয়ালিটির বিষয়ে একটা পৃথক মামলার প্রসঙ্গর কথা তিনি বলেছিলেন। তাই সরাসরি এই সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী রাজ্য সরকার কিন্তু লায়েবল নন গ্র্যান্টিন এড কর্মীদের ডিএ দিতে। এটা সুপ্রিম কোর্টের রায় বলছে, এটা কারো ব্যক্তিগত কথা নয়। কারণ সুপ্রিম কোর্ট ফ্যাক্ট দেখবে, কাগজ দেখবে, তার সামনে যে যে কাগজ প্লেস করা হয়েছে সেগুলোর ওপর বিশ্লেষণ করে রায় কিন্তু দেওয়া হয়েছে। গ্র্যান্টিন এডদের হয়ে শুরু থেকে কিন্তু কেউ ছিল না, কোনো পার্টি ছিল না গ্র্যান্টিন এডদের হয়ে কথা বলার মতো। তাই এটা একটা পয়েন্ট। এবং বর্তমানে সরকারও কিন্তু বলেছেন, সুপ্রিম কোর্ট অফিসিয়ালি জানিয়েছেন যে তারা কিন্তু গভর্নমেন্ট, মানে গ্র্যান্টিন এড কর্মীদের বকেয়ার যে ডিএ সেটা দিতে ইচ্ছুক। তাই আশা একেবারেই হারিয়ে ফেললে চলবে না। আমরা আশাহত হচ্ছি না, অবশ্যই বিশ্বাস আমরা রাখবো বর্তমান সরকারের ওপর, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে খুব দ্রুত যেন তিনি এই গ্র্যান্টিন এড কর্মীদের যে বকেয়া ডিএ সে সংক্রান্ত বিষয়ে একটা সদর্থক ভূমিকা নেন, এবং একটি সরকারি নির্দেশিকা, যে কি উপায়ে তার মোডালিটিস কি হবে, কি স্কিমে দেওয়া হবে, একটা নির্দেশিকা তিনি যেন জারি করেন। তাহলে কিন্তু বিপুল সংখ্যক গ্র্যান্টিন এড কর্মী, লক্ষাধিক, সরকারি কর্মীর সংখ্যার তুলনায় প্রায় 3-4 গুণ কিন্তু গ্র্যান্টিন এড কর্মী রয়েছে, তারা আজ দুশ্চিন্তার এই পরিস্থিতি, এই উদ্বেগের পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। বর্তমান সরকার নিশ্চয়ই এর সমাধানে উদ্যত হবেন, সেই অপেক্ষায় রইলাম। আর এই সংক্রান্ত কোনো নোটিফিকেশন হলে তো অবশ্যই সেই আপডেটগুলো আপনাদের সামনে নিয়েই আসবো। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, ভুল তথ্য বা কোনো ভুল বিশ্লেষণ দ্বারা বিভ্রান্ত হবেন না। নিজের উপর আস্থা রাখুন এবং কাগজপত্রে বিশ্বাস করুন, সেটা দেখে নিজেরা সিদ্ধান্ত নিন। নিশ্চয়ই পজিটিভ কিছু হবে, এই আশা অবশ্যই থাকবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।